ঈদের মঞ্চ না ভোট প্রচারের মঞ্চ বোঝা বড় দায়। मणिपुर से शुभेंदु अधिकारी को खड़ा किया गया। প্লিজ ডোন্ট আস্ক মি দিস কোশ্চেন, ইটস এ পার্সোনাল কোশ্চেন। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। ভাতা তো হচ্ছে দিদির লাস্ট স্ট্রোক বলবেন নাকি মাস্টার স্ট্রোক বলবেন আমার জানা নেই। আমি ভাতা নিয়ে বলছি না, আমি বলছি কথায় আছে না, পাপের ঘোড়া পূর্ণ হলো, এই যেন পাপের ভয়ে আরো গাঢ় হলো। প্রত্যেকটা সভা থেকে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে এমন আক্রমণ করেছেন, এবং এই ভ্যানিশ কুমার ব্যাপারটা জ্ঞানেশ কুমার বাবু যে এত তাড়াতাড়ি সিরিয়াসলি নিয়ে গায়ে যে এই ধর্নার ফলে বিরোধী ভোটে এক ছটাক ভাগ বসাতে পারেননি, বিরোধী ভোট ভাঙতে পারেননি। তার দলের যে হিন্দু ভোট ছিল তারাও বুঝে গেছেন যে কথাগুলো বলছিলেন সেগুলো গুপিবাজি। ফলে মাই পার্টি লিস্ট আই হ্যাভ অ্যানাউন্সড। ভবানীপুরে আপনার কেন্দ্রে প্লিজ এটা নিয়ে কোশ্চেন করবেন না। অভিষেক লিস্টে পড়ে দিয়েছে, আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো। আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। উনিও তো পুরনো আরএসএস এর। ডিএ কে নিয়ে এটা কিন্তু মারাত্মক জয় হয়েছে, ভয়ঙ্কর জয় হয়েছে, যেটাকে নিয়ে আমি আবারও বলছি যে ঝুন্ড অর্থাৎ এই জোট, এই ইউনিটিকে কে না ভয় পায়। আজ হচ্ছে দৌড়লেন রাজভবনে, যাকে এখন লোকভবন বলে, সেখানে RN রবি রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল, তার সঙ্গে দেখা করলেন। কি বললেন আমি জানি না, কিন্তু রাজ্যপালের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আগের দিনের মতো ছিল না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওটা তার পার্সোনাল ম্যাটার। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে সেটাও শিফটিং হচ্ছে, সেটাও কিন্তু বিরোধী দল বিজেপির বাক্সে যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ যারা তার এই 15 বছরের সরকার টিকিয়ে রেখেছিল, যাদেরকে আদর করে ভালোবেসে দুধেল গাই বলেন, সেই দুধেল গাই ভোট সেখানেও বড় সড়ো মেখে ফেলেছেন, এবং তার মাধ্যমে দিদির পেয়ারের লোকদেরকেই যে তিনি ভ্যানিশ করে দেবেন এই বিষয়টা মনে হয় দিদিও বুঝতে পারেননি। তবে দিদি বলুন বা না বলুন পেন্সিল, দিদির পেয়ারের লোক ক্যান্সেল। দেখুন, নির্বাচন ঘোষণা হবে ঠিক তার মানে বলার চেষ্টা করছেন যে দেখুন দেখুন মমতা ব্যানার্জি, যিনি নিজেকে বিরাট সেকুলার বলে বলার চেষ্টা করেন, বিজেপি আরএসএস এর বিরুদ্ধে কথা বলেন অন্তত প্রকাশ্যে, আর দেখুন উনি অ্যাকচুয়ালি কি। সেটাই প্রমাণ হলো যে ইউনিটিকে কে না ভয় পায়, জোটকে কে না ভয় পায়। আপনারা জোট বাঁধুন, এই যে জোট বেঁধেছেন, আপনাদের জোট বাঁধা দেখেই মমতা ব্যানার্জির সরকার হিলে গেছে, আর কিচ্ছু না। মানে ভাবে গেল, এবং সেই প্রার্থী তালিকা দেখে একটাই শব্দ মনে এসছে, তৃণমূলকে বুঝেই গেছে যে তারা হারতে চলেছে। এই প্রার্থী তালিকায় অভিযুক্ত যে সমস্ত দুর্নীতিবাজ রয়েছে তাদের নামও রয়ে গেল। মমতা সেটা বুঝলেন, তাকে পুষ্পস্তবক দিলেন, কোনো একটা জায়গায় কি মেসেজ দেওয়ার চেষ্টা করলেন, আমার বিরুদ্ধে বেশি ব্যবস্থা নেবেন না। এত গালমন্দ করেছেন যে মানুষটাকে, যে পদটাকে এত গালমন্দ করেছেন। সকালেও মমতা ঠাকুরকে দিয়ে বেজায় গালমন্দ করিয়েছেন। রাজ্যপাল কেন ঠাকুর বাড়িতে? আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বাড়ানো, ডিএর ঘোষণা সমস্ত কিছু করে দেওয়ার পর হয়তো ভাবছিলেন যে এবার শুধু হাতে ট্রফিটা পাওয়াই বাকি রয়েছে, আমার যা খেলার আমি তো খেলে দিয়েছি, খেলা শেষ করে দিয়েছি। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ফাটল হচ্ছে, এবং না তার জন্য বিজেপির কোনো কৃতিত্ব নেই, বিজেপির বাক্সে সেটা যাচ্ছে না। কিন্তু এই সংখ্যালঘুদের হয়েই কথা বলার জন্য একাধিক রাজনৈতিক মঞ্চ তৈরি হয়ে গেছে, এবং এই সংখ্যালঘু সমাজ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে গত 15টা বছর ধরে তাদের কোনো উন্নয়ন হয়নি, তাদেরকে শুধুমাত্র আবার জিততে পারলে এই সমস্ত অভিযুক্ত দুর্নীতিবাজরা আবার দুর্নীতি করবে। সেই সঙ্গে সেই প্রার্থী তালিকায় আমরা দেখলাম একেবারে পারিবারিক কিছু পরিবারতন্ত্র উঠে এলো। নেতাদের ছেলে মেয়েরা আসন পেয়েছে, যাদের যে সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেন, সেই সরকার যখন ভোট অ্যানাউন্সমেন্টের আগে, বেশি না 40 মিনিট আগে, যখন ডিএ আমি দিয়ে দেবো এই ঘোষণা করে, তার মানে ধাপ এমন একটা সিদ্ধান্তের কথা সামনে আসতে শুরু করলো, যার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট, এবার শাসক দলের লড়াইটা প্রতিপক্ষের সঙ্গে তো হবে বটেই, কিন্তু তারই সঙ্গে নির্বাচনের আম্পায়ারও এবারে কিন্তু মুখে কুলু পেটে বসে থাকবেন না, চোখ বন্ধ করে হাত উল্টে দিন কাটাবেন না, সেটাও খুব পরিষ্কার। ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই তারা এবার অন্যরকম ভাবছে। আর এই সমস্ত যদি যোগফল হয়, একটাই উত্তর আসে, তিনি যাচ্ছেন, তার যাওয়াটা কেউ আটকাতে পারছে না। আর সেই জন্য গেছেন
আমি আজকের এই প্রতিবেদনের একদম সূচনা পর্বে আপনাদের দুটো ভিডিও দেখাবো। একটা হচ্ছে আবার গেছেন নামাজ পড়তে, কোথায়? রেড রোডে। নামাজের অনুষ্ঠান, নামাজ পড়তে না, নামাজের অনুষ্ঠানে গেছেন রেড রোডে। আচ্ছা বলুন তো, এরা যে এতজন মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রফুল্ল ঘোষ হয়েছেন, উনি সত্য কথাটা বলে ফেলেছেন। আর এই যে পুরনো আরএসএস যারা, তাদেরকে শ্রদ্ধা করি, তো এটার অর্থ কি? তার মানে যারা ওই বাবরি মসজিদ ভেঙেছিলেন সেই সব আরএসএস যারা মানে তাদেরকে শ্রদ্ধা করেন, তার মানে বাবরি মসজিদ নাম অভিযুক্তদের তালিকায় রয়েছে, তারা আসন পেয়েছে। এবং তার চেয়ে সবচেয়ে যেটা বড় কথা, যেটার জন্য অধিকাংশ সাংবাদিক গিয়েছিল, যে নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুটো আসনে কি হবে। অদ্ভুতভাবে দেখতে পেলাম মমতার তৃণমূল কংগ্রেস, অভিষেকের তৃণমূল কংগ্রেস কতটা সেই সরকার ভয় পেয়েছে একবার ভাবুন। চেয়ার হারানোর কি পরিমাণ ভয় তার মধ্যে কাজ করেছে একবার ভাবুন। নরেন্দ্র মোদীর আশাটা কতটা ইম্পর্টেন্ট ছিল যে ঘাড়ে সরকার 40,000 কোটি টাকার বার্ডেন তুলে নিয়েছে, যেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট দৌড়ানো হচ্ছিল। সেটা যেভাবে সিএ এর সময় এই সংখ্যালঘু সমাজকে ভুল বুঝিয়ে খেপিয়ে দিয়েছিলেন, যেভাবে ওয়াকফের সময় এই সংখ্যালঘু সমাজকে দিয়ে তাণ্ডব করিয়েছিলেন, ঠিক সেই একই কায়দায় 26-এর আগে আবারও তাদেরকে ময়দানে নামানোর চূড়ান্ত ছক কষছেন। লক্ষ্য দুটো, এক মানে ভাঙার পক্ষে উনি, তাহলে যখন এটা উনি মানে বলেই ফেললেন, তাহলে এত দরদ কিসের দেখান? আর এটাও বললেন যে সেই জন্যে কি তাহলে আমি যে বাবরি মসজিদটা করতে যাচ্ছি তাই আমাকে সাসপেন্ড করা হলো? তার মানে ওই আরএসএস এর যারা পুরনো হয়ে গেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে, কি তাই তো? নাকি এটাও একটা আই ওয়াশ? এখানেও একটা ভাওতাবাজি চলছে। কোনটা? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 70% মানুষ এটা বললেও যে নির্বাচন কমিশন এক ধাক্কায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জারিজুরি শেষ করে দিয়েছেন, 30% মানুষ কিন্তু এখনো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাবে এই সিস্টেমটাকে বানিয়ে রেখেছেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে একেবারে ওয়াক ওভার দিয়ে দিল, প্রার্থী খুঁজে পেল না তৃণমূলের মধ্য থেকে। তৃণমূল থেকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কোনো প্রার্থী খুঁজে পাওয়া গেল না। শেষ অবধি একেবারে প্রার্থী ঘোষণার 4 ঘন্টা আগে বিজেপিরই নেতা পবিত্র করকে জয়েন করানো হলো। অভিষেক বিধানচন্দ্র রায় হয়েছেন, প্রফুল্লচন্দ্র সেন হয়েছেন, অজয় মুখোপাধ্যায় হয়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় হয়েছেন, জ্যোতি বসু হয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য হয়েছেন। কাউকে কখনো নামাজ পড়ার জন্য রেড রোডে যেতে হয়েছে কোনোদিন? কল্পনাও কেউ আনতে পারবেন নামাজের অনুষ্ঠানে যেতে হয়েছে তাকে? এটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন নিয়ে ঘাড়ে বার্ডেন তুলে নিয়েছেন। আমি কাল থেকে মাথায় আমার একটা লাইন ক্লিক করছিল, প্রধানমন্ত্রী বলে গেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, সবকা হিসাব। এই কথা থেকে কাল থেকে ক্যালকুলেশন স্টার্ট হয়ে গেছে। আর সবার লোক তো ভয়ঙ্কর ছিল। হিসাবের কথা যদি বলে থাকি তো শুধুমাত্র সরকার হারানোর কথা বলবো না, হিসাব তো কালকে মন্ত্রীর বাড়িতে অ্যাটাক থেকেই সাধারণ মানুষের মধ্যে যে অদ্ভুত এক বন্দ্যোপাধ্যায় পতাকা তুলে নিলেন 4 ঘন্টার মধ্যে সেই পবিত্র কর নন্দীগ্রামের প্রার্থী। আদৌ ওজনদার প্রার্থী হলো কি? যে নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হারাতে পারেননি শুভেন্দু অধিকারীকে, সেই জায়গায় পবিত্র কর কি আদৌ ওজনদার প্রার্থী ছিল? কিন্তু তৃণমূলের তো এটাই উচিত ছিল, যাতে ভবানীপুরে বেশি সময় এতগুলো বছর ধরে এমন ভাবে রিগ করা হয়েছে যে ওপরে খুল্লা না হলেও ভেতরে ভেতরে নানা রকম ওপর চালাকি কিন্তু এরপরেও চলতেই থাকবে। এই কথাটা কেন বলা হচ্ছে? বিশেষ করে একেবারে নির্বাচন দেখে দেখে যারা চুল পাকিয়েছেন তারা এই কথাটা কেন বলছেন? চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। দেখুন, আপনারা অনেকেই এটা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তারা যেমন বাবরি মসজিদ ভেঙেছেন, তেমনি এখন আমি যেহেতু করছি বাবরি মসজিদ অন্য একটা, তো তাহলে কি মানে ওই জন্য মানে আরএসএস এর প্রতি শ্রদ্ধা জানাতেই কি আমাকে সাসপেন্ড করা হয়েছে? যেমন এখানে দর্শক আপনারা শুনলেন খানিকটা, আমি যেটা শুনছি মানে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন সাধারণ মানুষ জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে মেরেছে, মানে মারে তো নি, বুঝতেই পারছেন, বাড়িতে অ্যাটাক হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, সেটাতে সাধারণ মানুষ গোটা ফেসবুক আপনারা যে প্ল্যাটফর্ম দেখবেন সেখানে যেভাবে এক্সাইটেড, মনে হচ্ছে গণতন্ত্র ধরতেই পারবেন না। তার কারণ ঈদের রেড রোডের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার সারলেন। ওনার এলাকাতে এই সব নিয়ে উনি প্রচার করছেন, ফলে পলিটিক্সে এমন কিছু কথা মানে জানেন। এবং আমরাও সম্প্রতি একটা পর্ব করেছি এই নিয়ে যে কিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় প্রশাসনিক পদগুলোয় যারা রয়েছে না পারেন, তার জন্য নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে আটকে রাখার দরকার ছিল। কিন্তু সেখানে পবিত্র কর
সংখ্যালঘু ভোট তার দিকে একদম ইউনাইটেড রাখা, আর দুই এমন মার্কাটারি সিচুয়েশন তৈরি করা যাতে ভয়ে গতকাল, এবং যথারীতি অ্যাজ ইউজুয়াল পাশে ভাইপোকে দাঁড় করিয়ে ভুল ভাল ভাষণ দিয়ে গেছেন এবং উস্কে দিয়েছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে। পশ্চিমবঙ্গে কার সরকার আসবে এবার, টিএমসি না বিজেপি? কাকে চায় জনতা, টিএমসি না বিজেপি কে? অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর পশ্চিমবঙ্গে কি শুভেন্দু অধিকারী আর মমতা দিদির মধ্যে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের দিদি টিএমসি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কে জিতবে পশ্চিমবঙ্গে এবার? কার রাজত্ব চলবে পশ্চিমবঙ্গে, টিএমসি না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্স মে কমেন্ট করবেন আর জানাবেন কার সরকার আপনি চান।